আমাদের এই এক্সাম্পলটা সবার কাছে ছিল না দেওয়া করার জন্য? জি স্যার। আচ্ছা, এইখানে দেখো আমরা আবার যেটা বলছিলাম আগের দিনেরটা যদি একটু শুরু করি, প্রথম কলামটা কি আমাদের? অ্যাট্রিবিউট। জি স্যার। আচ্ছা, কে বললা? নামটা কি তোমার ভাই? সারোয়ার জাহান। সারোয়ার জাহান। আচ্ছা, আরেকজন বলো তো দেখি, প্রথম কলামটা কি অ্যাট্রিবিউট কি ঠিক বলেছে? জি স্যার। ঠিক বলেছে। আচ্ছা, কি নাম তোমার? স্যার মোহাম্মদ শাহিন। মোহাম্মদ শাহিন। আচ্ছা, আমি একটু দেখি কে কে আছে, সবার কাছে একটু জানি তাহলে। আচ্ছা, সাদিকুজ্জামান বলো তো প্রথম কলামটা কি অ্যাট্রিবিউট? জি স্যার। আচ্ছা, ইমরান হোসেন? ইমরান হোসেন। ফখরুল ইসলাম? শহীদুল? আচ্ছা, রুস্মিতা বলো তো প্রথম কলামটা কি অ্যাট্রিবিউট? জি স্যার। হাতের কাছে কোনো লাঠি টাঠি আছে তোমাদের? মাথার ভিতরে একটা বাড়ি দাও। আমরা বলেছিলাম না যে প্রথম কলামটা অ্যাট্রিবিউট না, শেষের কলামটাও অ্যাট্রিবিউট না। শেষের কলামটা হচ্ছে ক্লাস লেভেল, আর প্রথম কলামটা হচ্ছে আসলে ওই রেকর্ডের আইডি। যেমন এইখানে হিউম্যান, এই আইডির অ্যাট্রিবিউট হচ্ছে ইয়েস, অ্যাট্রিবিউট হচ্ছে নো, অ্যাট্রিবিউট হচ্ছে নো, অ্যাট্রিবিউট হচ্ছে ইয়েস, আর হিউম্যানের ক্লাস হচ্ছে ম্যামেলস। তাহলে গিভেন ডাটা সেট একটু লেখা নাও। গিভেন ডাটা সেটের প্রথম যে ইয়াটা থাকবে, প্রথম যে কলামটা থাকবে, এইটা মোস্ট অফ দ্য কেসেস এইটা হচ্ছে তোমার আইডি হবে। আর যদি দেখো যে এইটা কোনো ভ্যালু আছে, যদি কোনো ভ্যালু আছে দেখো, তাহলে বুঝবা যে এটা অ্যাট্রিবিউট। ভ্যালু না থাকলে এটা অ্যাট্রিবিউট না। দেখো লাস্টের কলামটার ভিতরে কিন্তু কোনো ভ্যালু নাই, আছে? না স্যার। না স্যার। তাহলে ইয়েস নো, এই যে মাঝখানের কলামে যে ইয়েস নো আছে, ইয়েস নো এটা ভ্যালু না? জি স্যার। জি স্যার। ইয়েস নোর মাঝখানে একটা সামটাইমস, তাহলে তো এটাও একটা ভ্যালু। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে আমরা যেটা বুঝলাম, ডাটা সেটের শেষের যে কলামটা থাকবে এইটা সবসময় হচ্ছে ক্লাস লেভেল। প্রথম যে কলামটা থাকবে এইটা অ্যাট্রিবিউট হতে পারে, নাও পারে। অ্যাট্রিবিউট কিনা এটা বোঝার উপায় কি? যদি এখানে ভ্যালু থাকে তাহলে অ্যাট্রিবিউট, ভ্যালু ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে সেটা অ্যাট্রিবিউট হবে হবে না। এইখানে তো কোনো ভ্যালু নাই, কতগুলি নাম দেওয়া আছে। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো আমরা তোমাদেরকে বলছিলাম যে আমরা নেভ বায়াস ক্লাসিফায়ারের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে প্রত্যেকটা, ও এই এক্সাম্পলটা তো আমরা দেখিয়েছিলাম আগে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে তো বলতে পারলা না। প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমরা তার ক্লাস লেভেলের সাথে কনসিডার করে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছি। পি পি অফ এ গিভেন কি? এম। এম। পি অফ এ গিভেন এন। তাহলে এটা কয়টা অ্যাট্রিবিউট আছে এখানে? চারটা। চারটা। আবার চারটা কেন বললো ভাই? স্যার প্রথমটা কি অ্যাট্রিবিউট? না স্যার, প্রথমেরটা আইডি। শেষেরটা?
শেষেরটা ক্লাস হচ্ছে লেভেল ক্লাস লেভেল। লেভেল তাহলে অ্যাট্রিবিউট কয়টা আছে? স্যার চারটাই তো। সরি, অ্যাট্রিবিউট 4টা আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য 2টা করে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব, তাই না? জি স্যার। হ্যাঁ, প্রথম অ্যাট্রিবিউটের জন্য একটা হচ্ছে ম্যামেলস, একটা হচ্ছে নন ম্যামেলস। তাহলে এইটা বের করলাম হচ্ছে আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি। আরেকটা প্রবাবিলিটি বের করব যেটাকে বলতেছি আমরা প্রায়র প্রবাবিলিটি। কথা বোঝা গেছে? জি স্যার। প্রায়র প্রবাবিলিটি কার বের করব? শুধুমাত্র ক্লাস লেভেলের। এখানে টোটাল কয়টা রো আছে দেখো তো, 1 2 3 4, কয়টা রো আছে? 20টা না? জি স্যার। 20টা রো আছে। তাহলে এই 20টা রোর ভিতরে 7টা আছে ম্যামেলস আর 13টা আছে নন ম্যামেল। তাহলে এর প্রায়র প্রবাবিলিটি, ম্যামেলস এর প্রায়র প্রবাবিলিটি হচ্ছে 7/20 আর নন ম্যামেলস এর প্রায়র প্রবাবিলিটি হচ্ছে 13/20। এটা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে। এখন দেখো, তুমি এত বলতে পারো কন্ডিশনাল প্রবাবিলিটি কি? প্রবাবিলিটি অফ এ গিভেন এম, তাই না? জি স্যার। তো এইটাকে একটা প্রায়র প্রবাবিলিটি দিয়ে গুণ করবা। তাহলে কোন প্রায়র প্রবাবিলিটি দিয়ে গুণ করবা? এটা কি এন কে দিয়ে গুণ করবা নাকি এম কে দিয়ে গুণ করবা? এটা বোঝার উপায় কি? এখানে গিভেন কি ছিল? এম। তাহলে এম এর প্রায়র প্রবাবিলিটি ব্যবহার করবা, ঠিক আছে? জি স্যার। এইখানে গিভেন কি? এন না? এন। জি স্যার। তাহলে এন এর প্রায়র প্রবাবিলিটি দিয়ে গুণ করবা। দেখো তো ভাই, কারো কোনো জায়গায় এই প্রবলেমটা বুঝতে অসুবিধা আছে কিনা? তুমি যদি খালি এই একটা বেজিয়ানের অঙ্ক তুমি বুঝতে পারো, এইটা একটা, আর মানে আগে একটা দেখাইছিলাম যেখানে তোমাদের ইয়া ছিল, কি বলে, যেখানে তোমার এই যে এইটা, এই 2টা অঙ্ক বুঝতে পারলে নেইভ বেজের কোনো অঙ্ক তোমার ভুল হবে না, আমি একদম তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি। কথা বুঝতে পারছো? জি স্যার। এবং ক্লাসে, শুধু ক্লাসেও যদি তুমি বুঝা যাও আর যদি তুমি বই নাও দেখো, তাও নেইভ বাইসে তোমার ভুল হবে না। তো আমরা বলছিলাম যে নেইভ বায়াস ক্লাসিফায়ার হচ্ছে একটা প্রবাবিলিস্টিক ক্লাসিফায়ার, তাই তো? আর জি স্যার। আচ্ছা, ক্লাসিফায়ারের কাজ কি কে বলতে পারবে? কোনো কিছু ক্লাসিফাই করা মানে এক কথা আলাদা আলাদা করা। আচ্ছা, এটা একটা হলো। আর এটা যদি ম্যাথমেটিক্স এর ভাষায় বলি তাহলে কি বলতে হবে? স্যার ক্লাসিফায়ারের কাজগুলো হলো হচ্ছে অ্যাট্রিবিউট গুলোর সাথে লাস্ট যে লেভেল আছে এটার ফাংশনাল রিলেশন বের করা। ভেরি গুড। ক্লাসিফায়ারের কাজ হচ্ছে আসলে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের যে ফাংশনাল রিলেশনশিপ সেটা বের করা। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মে এটাকে এক্সপ্লেইন করলাম যে অ্যাট্রিবিউট গুলির সাথে ক্লাস লেভেলের রিলেশন বের করা। আর এইটার রিয়েলাইজেশনটা হচ্ছে এরকম যে সে আসলে একটা বেসিক্যালি একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করে যেটা দিয়ে বিভিন্ন ক্লাসগুলিকে সে আলাদা করে, তাই না? জি স্যার। জি স্যার। তো এই ডিসিশন বাউন্ডারিটা তৈরি করার ক্ষেত্রে নেইভ বায়াস ক্লাসিফায়ার
প্রবাবিলিটির ইনফরমেশনকে ব্যবহার করে। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তো দুইটা প্রবাবিলিটির ইনফরমেশনকে সে ব্যবহার করে। একটা প্রবাবিলিটির ইনফরমেশন ব্যবহার করে সে কন্ডিশনাল প্রবাবিলিটি, আরেকটা প্রবাবিলিটির ইনফরমেশন সে ব্যবহার করে প্রায়র প্রবাবিলিটি। একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, আরেকটা হচ্ছে কি প্রায়র প্রবাবিলিটি। প্রায়র প্রবাবিলিটি। কন্ডিশনাল প্রবাবিলিটি যেটাতে গিভেন থাকে, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে কি একটা দেওয়া আছে আরেকটা দেওয়া নাই, তাই না? একটা সাপেক্ষে আরেকটা বের করতে হবে। রাইট, আমরা এটাকে বলছি প্রবাবিলিটি অফ এ গিভেন এম, তার মানে এমটা দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে একটা কন্ডিশনাল প্রবাবিলিটির ইনফরমেশন ব্যবহার করি, তার সাথে প্রায়র প্রবাবিলিটি ব্যবহার করি, এই দুইটার গুণফলকে আমরা নিয়ে কাজ করি। তো প্রায়র প্রবাবিলিটি কার ব্যবহার করি? কন্ডিশনাল প্রবাবিলিটিতে যেটা গিভেন আছে। যেমন এইখানে কন্ডিশনাল প্রবাবিলিটিতে গিভেন আছে এম। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে, তো আমার মনে হয় যে আমার দিক থেকে এই জিনিসগুলি তোমাদেরকে একটু বলার দরকার ছিল। তো এখনো যদি কেউ বুঝতে না পারো, তাহলে আমাদের এই লেকচারের রেকর্ডিংটা একটু বারবার শুনে একটু অনুধাবন করার চেষ্টা করো যে আসলে আমি কি বলতে চাইলাম। এইটা যদি তুমি একটু ভালোভাবে বুঝতে পারো, আমরা কিন্তু 4-5 ধরনের ক্লাসিফায়ার আলোচনা করব। পরের কাজগুলি তোমার জন্য অনেক সহজ হবে। আমি আবার বলতেছি, ক্লাসিফায়ারের কাজ হচ্ছে ম্যাথমেটিক্যাল, যদি আমি ম্যাথমেটিক্যালি যদি এটাকে এক্সপ্রেস করি, তাহলে ক্লাসিফায়ারের কাজ হচ্ছে ক্লাস লেভেলের সাথে অ্যাট্রিবিউটগুলির যে ফাংশনাল রিলেশনশিপ আছে এটা বের করা। এটা হচ্ছে ক্লাসিফায়ারের কাজের ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন। অ্যাট্রিবিউটগুলির সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপ বের করা। এই ফাংশনাল রিলেশনশিপটা কিভাবে বের করব, এইটা এক এক রকমের, এক একটা ক্লাসিফায়ার এক একভাবে এই ফাংশনাল রিলেশনশিপটা বের করে। বেজিয়ান ক্লাসিফায়ার যদি হয় বা নেইভ বেস ক্লাসিফায়ার যদি হয়, তাহলে সে প্রবাবিলিটির ইনফরমেশনটাকে ব্যবহার করে এই ফাংশনাল রিলেশনশিপটা সে বিল্ড করে। থার্ড পয়েন্ট হচ্ছে ফাংশনাল রিলেশনশিপ মানে হচ্ছে আসলে ফাংশনাল রিলেশনশিপ দিয়ে আসলে আমরা যে জিনিসটা পাবো, বেসিক্যালি বিভিন্ন অবজেক্টগুলির ভিতরে বা বিভিন্ন ক্লাসের অবজেক্টগুলির ভিতরে আমরা ডিসিশন বাউন্ডারি তৈরি করব। তো এইটার এক্সাম্পল হিসাবে আমাদের স্যামন আর সিবাসের একটা এক্সাম্পল ছিল না? জি স্যার। জি স্যার। স্যামন আর সিবাসের এক্সাম্পল যেটা ছিল, আমরা এখানে একটা স্ট্রেট লাইন দিয়ে ডিসিশন বাউন্ডারি দেখাইছি না? জি স্যার। জি স্যার। তাহলে ফাংশনাল রিলেশনশিপ দিয়ে আসলে যে জিনিসটা হবে, সেই জিনিসটা হবে বিভিন্ন ক্লাসের অবজেক্টের ভিতরে আসলে ডিসিশন বাউন্ডারি তৈরি করবে ক্লাসিফায়ার, যাতে একই রকমের অবজেক্টগুলিকে সে একটা ক্লাসে লিখতে পারে। যেমন ধরো, আমি তোমাদেরকে যদি আরেকটা এক্সাম্পল দেই, আমাদের একটা বাস্কেটের ভিতরে কিছু টেনিস বল আছে, কিছু ফ্রুটস আছে। তাহলে এই বাস্কেটের ভিতরে যদি দুইটা মেজর ক্লাস বলি, তাহলে কি কি ক্লাস আছে কে বলতে পারবে? স্যার কোশ্চেনটা একটু আবার করবেন? আবার বলতেছি, হ্যাঁ, মানে একটা বাস্কেটের ভিতরে বিভিন্ন রকমের ফ্রুটস আছে,
আর তার সাথে বেশ কয়েকটা টেনিস বল আছে না যে ক্রিকেট খেলার বল, জি স্যার। এরকম কতগুলো ছোট ছোট বল আছে। এখন এই বাস্কেটের ভিতরের অবজেক্ট গুলিকে, কাইন্ডলি একটু মাইকটা অফ করো। বাস্কেটের ভিতরের অবজেক্ট গুলিকে দুইটা মেজর ক্লাসে আমি ভাগ করতে চাই, তাহলে এই ক্লাস দুইটার নাম কি হবে? স্যার একটা হবে ফ্রুটস আর একটা হচ্ছে বল। হ্যাঁ, একটা হয়েছে আরেকটা হয়নি, একটা হচ্ছে ফ্রুটস আরেকটা হচ্ছে নন ফ্রুটস। জি স্যার, নন ফ্রুটস। ইয়েস। কথা বোঝা গেছে? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে ক্লাসিফায়ার যে ডিসিশন বাউন্ডারি তৈরি করবে, তাহলে এই ডিসিশন বাউন্ডারি দিয়ে এমন ভাবে সে ডিসিশন বাউন্ডারি তৈরি করবে, ডিসিশন বাউন্ডারির এক পাশে থাকবে ফ্রুটস, আরেক পাশে থাকবে আসলে নন ফ্রুটস। কথা ক্লিয়ার? জি স্যার। এই আমার এই লেকচারের এই অংশটা বারবার শুনে ক্লাসিফায়ারের কাজটা, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কি হবে এইটা একটু বুঝতে হবে। বাইবাতে না পারলে কিন্তু আমি অ্যাসাইনমেন্টে নাম্বার দিব না। আমি অ্যাসাইনমেন্টের নাম্বার তখনই দিব যখন আমি বুঝতে পারবো যে তুমি অ্যাসাইনমেন্টটা অন্যের কাছ থেকে তুমি দেখো, তাতে অসুবিধা নাই। আমার লেকচার নোট দেখো, তাতে অসুবিধা নাই। সাপ্লিমেন্টারি আরো ম্যাটেরিয়াল দেখো, অসুবিধা নাই। কিন্তু তোমার যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকে, তুমি যদি শুধু কপি করো, তাহলে কিন্তু নাম্বার পাবা না। কথা কি বোঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এখন আসো নেইভ বেস ক্লাসিফায়ার আসলে কিভাবে কাজ করে। তো নেইভ বেস ক্লাসিফায়ার আসলে ডিসিশন বাউন্ডারিটা সে তৈরি করে প্রবাবিলিটি ইনফরমেশন ব্যবহার করে। সে যদি কোনো একটা পার্টিকুলার প্রবাবিলিটি গ্রেটার দেন আরেকটা প্রবাবিলিটি হয়, মনে করো প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন প্রবাবিলিটি অফ ওয়াই, তাহলে নেইভ বেস ক্লাসিফায়ার বলে যে অবজেক্টটা হচ্ছে এক্স। কথা ক্লিয়ার? স্যার এখানে যদি আমরা ওই যে স্যার। আগের উদাহরণটা দেখি, যে হচ্ছে আমাদের বাস্কেটে হচ্ছে বল আছে আর একটা হচ্ছে ফ্রুটস আছে। তো স্যার এখানে কি বিষয়টা এমন যে আমার হচ্ছে যদি বলের থেকে ফ্রুটস এর সংখ্যা অনেক বেশি থাকে, মানে ফ্রুটস এর প্রবাবিলিটি অনেক বেশি থাকে, তাহলে আমার কোনো একটা আইটেম আসলে সেটাকে এই এই অ্যালগোরিদম দ্বারা বোঝা যাবে যে সেটা ফ্রুটস, এমন কিছু স্যার? সেই অ্যালগোরিদম দ্বারা বোঝা যাবে, দেখো ওইটা আমি আসতেছি। এই যে বোঝানোর জন্য কিন্তু এই যে গ্রেটার দেন যদি হয় তাহলে ফ্রুটস হবে। ওকে। আচ্ছা, তো এখন আমরা দেখো আমাদের এখানে কিন্তু দেখো দুইটা ক্লাস না, একটা ফ্রুটস একটা নন ফ্রুটসই কিন্তু, তাই না? জি স্যার। এই যে একটা হচ্ছে ম্যামেলস আর একটা হচ্ছে নন ম্যামেলস, তাই তো? জি স্যার। আচ্ছা, স্যার। তো আমরা বলেছিলাম যে নেইভ বেস ক্লাসিফায়ার আমাদের প্রবাবিলিটির ইনফরমেশনটাকে ব্যবহার করে সে ডিসিশন বাউন্ডারি তৈরি করে। তাহলে তোমাকে এখন বুঝতে হবে সে প্রবাবিলিটির ইনফরমেশনটাকে কিভাবে কি ব্যবহার করে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আসো আমি বলতেছি সে প্রবাবিলিটির ইনফরমেশনটা ব্যবহার করে। একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি সে ব্যবহার করে, আরেকটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি ব্যবহার করে। কথা বোঝা গেছে? জি স্যার। কন্ডিশনাল প্রবাবিলিটি এবং প্রায়র প্রবাবিলিটি এই দুইটার গুণকে সে ব্যবহার করে। এখন দেখো আমরা বলেছিলাম যে ক্লাসিফায়ারের কাজ হচ্ছে অ্যাট্রিবিউটের সাথে ক্লাস লেভেলের ফাংশনাল রিলেশনশিপটা দেখা, তাই না? জি স্যার। এই কাজটা করার জন্য বেজিয়ান ক্লাসিফায়ার কন্ডিশনাল প্রবাবিলিটিটাকে ব্যবহার করে। তাহলে দেখো
প্রথম অ্যাট্রিবিউট যেটা আছে এইখানে দেখো প্রথম অ্যাট্রিবিউটস কি ছিল আমাদের? গিভ আমরা এটা কিসের জন্য ব্যবহার করতেছি? এখানে তো M. প্রথমত গিভ বার্থ যেটা সেটাই প্রথম অ্যাট্রিবিউট। রাইট রাইট, আচ্ছা। গিভ বার্থের ভিতরে ম্যামেল আছে কয়টা দেখো তো? ম্যামেল কয়টা আছে? 7টা। তার 7টা। 1 2 3 4 5 6 7। 7টা আছে না? জি স্যার 7টা আছে টোটাল। জি স্যার 7টা। ওকে, এই 7টার ভিতরে দেখো তো কয়টা আছে এখানে? ইয়েস, 1 2 3 4 5 6, 6টা ইয়েস আছে না? জি স্যার। স্যার 7টা ইয়েস আছে। 7টা ইয়েস আছে তাই তো? 6 জি আছে স্যার। কি? 6 কি আছে বলো দেখি, কে বলতে পারবা? 6টা কি? স্যার ইএসি তো 6টা আছে, একটা মেমেল নো আছে স্যার। এটা একটু বড় দেখে তোমাদের গলায় ফেলছো, আমি এইখানে যাই। না স্যার এখানে কালারটা স্যার এরকম যে বোঝা যাচ্ছে না স্যার। আচ্ছা, এই জন্য আমি বলতেছি এইখানে ক্লাস লেভেল কোনটা? লাস্টের কলামটা না? জি স্যার, লাস্টেরটা জি ক্লাস। স্যার। আচ্ছা, এইখানে নো আছে কয়টা, ইয়েস আছে কয়টা, এটা একটু বলো। 10টার ভিতরে ইয়েস আছে কয়টা? 1 2 3টা ইয়েস, 7টা নো, এটা ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন দেখো নো কয়টা আছে? 7টা, তাই না? জি স্যার। 7টা নো এর ভিতরে এইখানে রিফান্ড সমান ইয়েস কয়টা আছে? 1 2 3 4 না? তিনটা। রিফান্ড সমান নো কয়টা আছে এখানে? 7টা। স্যার 7টা। 1 2 3 4 5 6 7। 7টা আছে। তাহলে 4/7। স্যার 3/7, 3/7 মনে হয়। প্রথমটা 3/7, যেটা ইয়েস ছিল। প্রথমটা যে প্রথমটা ইয়েস ছিল না? জি স্যার। তোমরা জি স্যার প্রথমটাই বলছি 3/7। দাঁড়াও দেখো, এইখানে আমরা ক্লাস লেভেল নো এর সাথে এইটার রিলেশন বের করব রিফান্ডের। ক্লাস লেভেল নো কয়টা আছে? 1 2 3 4 5 6 7। স্যার এখানে ইয়েস নোতে আছে
3/7, কারণ ওখানে 7টা নো ছিল, আর এর পাশে রিফান্ডে ইয়েস আর নো এর মধ্যে 3টা ইয়েস নো এর সাথে মিলে যায়, এই জন্য 3/7। আর এখানে নো বাই নোতে আমরা দেখতে পাচ্ছি নোতে হচ্ছে 4টা নো নো এর সাথে মিলে যাচ্ছে, এই জন্য 4/7 নো বাই নোতে। হ্যাঁ, সেটাই বলতেছি। আমি বলতেছি এইখানে যে 7টা নো আছে, 1 2 3 4 5 6 7, এই 7টা নোর ক্ষেত্রে রিফান্ডে কয়টা ইয়েস আছে? 1 2 3, জি স্যার, জি, 3টা। আর এই যে একটা 4টা। স্যার ওই নোটা তো আবার ইয়েস এর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, আমাদের নো তো এই যে নোর সাথে নো আছে। জি স্যার, নো এর সাথে নো হচ্ছে, নো এর সাথে ইয়েস হচ্ছে স্যার 3টা। দাঁড়াও দাঁড়াও, এইখানে নো আছে 7টা। এই এই 7টা নো এর ভিতরে এইখানে কয়টা নো মিলে? স্যার নো মিলে 4টা। নো মিলে 4টা, তাহলে নোর জন্য হচ্ছে 4/7, জি স্যার। আর ইয়েস এর জন্য তার বাকিটা হবে 3/7। জি স্যার। আচ্ছা, এইবার আসো সিমিলারলি আসো মেরিটাল স্ট্যাটাস। এইখানে নোর সাথে সিঙ্গেল কয়টা মিলে? নো আছে তো 7টা, আমরা জানি। নোর সাথে সিঙ্গেল কয়টা মিলে? একটা মিলে সিঙ্গেল, স্যার 2টা। দুইটা মিলে সিঙ্গেল। দুইটা। স্যার 2টা। দেখো 2/7। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, নো এর সাথে ডিভোর্স মিলে কয়টা? দেখো তো, একটা না? জি একটা। স্যার, একটা। তাহলে 7/1, তাহলে টোটাল 3টা গেল। তাহলে 7-এর ভিতরে বাকি কয়টা থাকলো? 4টা। 4টা বাকি। তো এইভাবে দেখো, আমরা ক্লাস লেভেলের সাথে আমার একটা অ্যাট্রিবিউটের যদি 3টা ভ্যালু থাকে, ওই 3টা ভ্যালুর জন্য প্রত্যেকটা ক্লাস লেভেলের রিলেশন বের করতে হবে। ক্লাস লেভেল কয়টা ছিল আমাদের? 2টা। আর মেরিটাল স্ট্যাটাসের কয়টা ভ্যালু ছিল? 3টা না? জি স্যার, 3টা, সিঙ্গেল, ম্যারিড আর ডিভোর্স। তাহলে টোটাল আমাদের 6টা ভ্যালু বের হবে। প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য ক্লাস লেভেল ইয়েস অথবা নো। তাহলে প্রত্যেকটা অ্যাট্রিবিউটের, মানে এখানে যে অ্যাট্রিবিউট আছে মেরিটাল স্ট্যাটাসের, তার 3টা আছে, প্রত্যেকটার জন্য যদি দুইটা করে হয়, তাহলে 3 দোকানে 6 হবে না? জি জি স্যার। স্যার। এই যে দেখো 6টা ভ্যালু বেরিয়েছে। জি স্যার। আচ্ছা, এইবার আসো রিফান্ডের কয়টা ভ্যালু ছিল? 2টা। 2টা স্যার। তাহলে প্রত্যেকটা রিফান্ডের প্রত্যেকটা ভ্যালুর জন্য ক্লাস লেভেল কয়টা আছে? 2 রকম আছে না, ইয়েস অথবা নো? 2 রকম। তাহলে টোটাল এখানে কয়টা ভ্যালু বেরোবে? 4টা না? 4টা। 4টা। এই যে দেখো 4টা ভ্যালু বেরিয়েছে। জি স্যার। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ইনকামটা আমরা বলছিলাম যে ইনকামটা এটা কন্টিনিউয়াস ভ্যালু, এটা ডিসক্রিট ভ্যালু না। যেমন এইখানে যেটা আমরা বলতে পারছিলাম যে এইটার 2টার বেশি ভ্যালু হইতে পারবে না, ইয়েস নো। মেরিটাল স্ট্যাটাসের এই 3টার বেশি কোনো ভ্যালু নাই, আছে? না স্যার, 3টাই না স্যার, থাকবে। 3টাই। 3টাই। তাহলে এইগুলি হচ্ছে ডিসক্রিট ভ্যালু। আর বাকি যেগুলি আছে, যেগুলি নিউমেরিক্যাল নাম্বার, এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। যখন কন্টিনিউয়াস ভ্যালু হবে, সেই ক্ষেত্রে আমরা গসিয়ান ডিস্ট্রিবিউশনের ফর্মুলা দিয়ে প্রবাবিলিটি বের করব। কথা ক্লিয়ার? স্যার, কথাটা আরেকবার একটু বলেন তো, আমি শুনতে পাইনি। যেখানে কন্টিনিউয়াস ভ্যালু থাকবে, তোমার মাইক্রোফোনটা অফ করো। অনেকের মাইক্রোফোন আছে, খুব ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা,
যেখানে অ্যাট্রিবিউটের ভ্যালু কন্টিনিউয়াস আছে লাইক দিস ওয়ান, এইটার ভ্যালু কত কত থাকতে পারে তুমি ধারণা করতে পারবে না, পারবা? না না স্যার। স্যার। না স্যার। তাহলে এই ক্ষেত্রে প্রবাবিলিটি যেটা বের করবা সেই প্রবাবিলিটিটা বের করতে হবে গসিয়ান ফাংশন দিয়ে। গসিয়ান ফাংশন দিয়ে প্রবাবিলিটি বের করার নিয়ম হচ্ছে 1/√2 পাই সিগমা স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস a মাইনাস মিউ ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার। মিউটা হচ্ছে ভ্যালুগুলির মিন ভ্যালু আর সিগমা স্কোয়ারটা হচ্ছে ভেরিয়েন্স। মিন ভ্যালু বের করতে হবে কিভাবে এখান থেকে বলো দেখি, সবগুলিকে যোগ করে কত দিয়ে ভাগ দিবা? টোটাল যতটা নাম্বার তত দিয়ে ভাগ দিই। এইখানে কত দিয়ে ভাগ দিবা? 10 দিয়ে। 10 দিয়ে। তাহলে সবগুলিরে যোগ করে 10 দিয়ে ভাগ করলে এটা 110 হয়। আর সিগমা স্কোয়ার যেটা ভেরিয়েন্স, ভেরিয়েন্স বের করার ফর্মুলাটা তোমরা কাইন্ডলি একটু ইন্টারনেটে দেখে নিও। এখানে ফর্মুলাটা আমি দেওয়া নাই, আগে দেওয়া আছে, হয়তো আগে আমাদের দেওয়া আছে আগের ইয়াতে, আমি আর ওইটাতে যাচ্ছি না। আগে আমি গস ডিস্ট্রিবিউশন যেখানে দেখাইছি সেখানে ফর্মুলা দেওয়া আছে সিগমা স্কোয়ারের। এটা দেওয়া নাই, এটা যেহেতু মানে কলেজে স্কুলে করানো হয় সেজন্য এটা এখানে দেওয়া নাই আর কি। হ্যাঁ, ওকে। সিগমা স্কয়ারটাকে দেখাইতে হবে ভেরিয়েন্স কিভাবে বের করে? না স্যার, এটা জানি। আচ্ছা, ভেরি গুড, তাহলে তো থ্যাংক ইউ। তাহলে বলো তো দেখি এইখান থেকে তোমাদের ক্লিয়ার হয়েছে জিনিসপত্র? স্যার না স্যার, এইগুলি সব ক্লিয়ার হয়েছে না? স্যার। বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। আমরা বলছিলাম যে নেইভ বায়াস ক্লাসিফায়ার প্রবাবিলিটি ব্যবহার করে ডিসিশন বাউন্ডারি তৈরি করে। তো দুই ধরনের প্রবাবিলিটির গুণকে সে ব্যবহার করে। একটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই দ্য প্রায়র প্রবাবিলিটি। তো কন্ডিশনাল প্রবাবিলিটি আমাদের দেখো, এক্স এর মানটা নির্দিষ্ট নাই, ক্লাসটা নির্দিষ্ট, তাই না? এখানে জি স্যার। এক্স এর মানটা আমরা বলি নাই কোনো কিছু, ক্লাসটা এখানে নির্দিষ্ট। ইয়েস, ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো এইখানে দেখো আমাদের ক্লাস লেভেলটা নো, তাইলে এখানে প্রায়র প্রবাবিলিটি আমি নো দিয়ে বের করছি। কার প্রায়র প্রবাবিলিটি বের করছি বলো দেখি, আমি অ্যাট্রিবিউটের নাকি ক্লাস লেভেলে? কার প্রায়র প্রবাবিলিটি বের করছি? কে বলতে পারবে? কার মাইক্রোফোনের সমস্যা করতেছে? কাইন্ডলি তুমি একটু কথা বলো না ভাই। যার মাইক্রোফোনের সমস্যা করতেছে কাইন্ডলি কথা বলো না। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি চ্যাট বক্সে দিয়ে দিলে আমি ওইখান থেকে তোমার এটা দেখে আমি উত্তর দিব। তো আমার মনে হয় যে এই জায়গাতে আমরা অনেক সময় ইয়ে করছি। আমরা এখন আমাদের আসলে বেসিক্যালি ওই বেজিয়ান বিলিফ নেটওয়ার্ক যেটা, সেখানে আমরা যাব।
তো আমরা বেসিক্যালি এই বেজিয়ান বিলিফ নেটওয়ার্কেরও কিছু কিছু দেখাইছিলাম, তাই না? এই চিত্র কিন্তু আমরা আলোচনা করছি না? জি স্যার, এটা আগে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। আমি আসলে বেসিক্যালি আগের জিনিসগুলো একটু রিভিউ করেছি। এই ছবিটা আমরা দেখাইছিলাম। স্যার স্ক্রিনে কিছু শো করতেছে না। আপনার screen টা দেখা যাচ্ছে না স্ক্রিনে তো কিছুই দেখা যায় না স্যার। স্যার আপনার স্ক্রিনটা অফ হয়ে আছে স্যার। স্ক্রিন অফ থাকলে দেখা যাবে কিভাবে ভাই? স্ক্রিন যদি অফ থাকে তাহলে তো দেখা যাওয়ার কথাই না। দেখো তো ভাই, এইবার দেখা যাচ্ছে কিনা? জি স্যার, জি দেখা স্যার। যাচ্ছে। এবার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে তাহলে একটু মনে করাই দিতে হবে আর কি। এইবার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এইখানে দেখো, এইটা হচ্ছে প্রায়র প্রবাবিলিটি, আর এইখানে হচ্ছে কি কন্ডিশনাল প্রবাবিলিটি। সবসময় মনে রাখবা, কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে গেলে প্রায়র প্রবাবিলিটিটাকে গিভেন হিসেবে ধরি। তাহলে এখানে কার প্রায়র প্রবাবিলিটি আছে? এস এর না? জি স্যার। আচ্ছা, এসটাকে কেন প্রায়র প্রবাবিলিটি বলতেছি আমরা? আমরা বলেছিলাম, গত ক্লাসে বলেছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে কোনো একটা নোডের কন্ডিশনাল প্রবাবিলিটি হবে কিনা এইটা নির্ভর করবে সে কোনো অ্যারো রিসিভ করে কিনা। অ্যারো রিসিভ না করলে তার কোনো কন্ডিশনাল প্রবাবিলিটি হবে না। তো কোনো একটা রোড সে কি কোনো অ্যারো রিসিভ করবে? তার কোনো, সে কারো চিলড্রেন হবে? রোড কি কারো চিলড্রেন হবে? না স্যার, রুট তো কারো চিলড্রেন হবে না। তার মানে সে কোনো অ্যারো রিসিভ করবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো এইখান থেকে বুঝলাম এস এর হচ্ছে প্রায়র প্রবাবিলিটি। প্রায়র প্রবাবিলিটি মানে হচ্ছে শুধুমাত্র তার নিজের প্রবাবিলিটি, এটা অন্যের সাথে ডিপেন্ডেন্ট না। আর কন্ডিশনাল প্রবাবিলিটি যখন বের করব তখন আমরা বের করব হচ্ছে আসলে একটা, সে যার থেকে রিসিভ করে অ্যারো, সে অ্যারোটা যার কাছ থেকে রিসিভ করে সেইটা হচ্ছে গিভেন। তো এইচ কার কাছ থেকে অ্যারো রিসিভ করে? বলো। এর কাছ থেকে। এই তোমার ভাই, তুমি মাইক্রোফোনটা অফ রাখো, বাকিরা বলো। রুস্মিতা, এইচ কার কাছ থেকে অ্যারো রিসিভ করে? স্যার এস এর কাছ থেকে। তাহলে দেখো, এই নোডের জন্য যখন কন্ডিশনাল প্রবাবিলিটি, তাহলে প্রথম ধাপ হচ্ছে এই ফিগারের ভিতরে, এই ট্রির ভিতরে কোন নোডের কন্ডিশনাল প্রবাবিলিটি হবে, কোন নোডের প্রায়র প্রবাবিলিটি হবে, এইটা ডিসাইড করা। যে অ্যারো রিসিভ করবে না তার প্রায়র প্রবাবিলিটি হবে, যে অ্যারো রিসিভ করবে তার কন্ডিশনাল প্রবাবিলিটি হবে। তাহলে এই ট্রির ভিতরে অ্যারো রিসিভ করেন এরকম কে আছে? এস। 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 তাহলে এস এর হবে প্রায়র প্রবাবিলিটি। তাহলে এস এর প্রায়র প্রবাবিলিটিটা এটা দেওয়া আছে, ধরো 0.4 আর 0.6 দেওয়া আছে। আচ্ছা, এইচ এর ক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি হবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে গেলে আমরা দেখব সে কার কাছ থেকে অ্যারো রিসিভ করে। এস এর কাছ থেকে সে রিসিভ করে না? জি স্যার। জি স্যার, এস থেকে রিসিভ করতেছে। তাহলে এস হচ্ছে গিভেন
আর এই চারটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব। এটা হচ্ছে এরকম, মনে করো এটাও দেওয়া আছে। কিভাবে এটা বের করবো আমি পরে অন্য একটা প্রবলেম দেখিয়ে তোমাদেরকে বুঝাবো। এখন আমি বলতেছি যে এই গ্রাফের ভিতরে কোন জায়গাতে তুমি প্রায়র ব্যবহার করবা, কোন জায়গাতে কন্ডিশনাল ব্যবহার করবা, কিভাবে কোনটা ধরবা সেটা বোঝানোর জন্য। আচ্ছা, H1 এর জন্য কন্ডিশনাল হবে নাকি প্রায়র হবে বলো দেখি? স্যার কন্ডিশনাল। তার জন্য গিভেন কোনটা? এইচ। H হবে স্যার। ভেরি গুড। এর জন্য কন্ডিশনাল হবে না? জি স্যার। তার জন্য গিভেন কি হবে? সি হবে না? জি স্যার। আমাকে বলো তো দেখি, এই চিত্রটা বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা এখন? না স্যার। আচ্ছা, চিত্রটা কিভাবে আঁকতেছি সেটা আমি বলি নাই, আমি শুধু তোমাদেরকে এখন বলছি যে মনে করো চিত্রটা দেওয়া আছে, এখন এই টেবিলগুলিও দেওয়া আছে, কিন্তু টেবিলগুলি কিভাবে হইলো সেটাও আমি বলি নাই। কিন্তু একটা জিনিস শুধু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হইলো যে কোন জায়গায় প্রায়র হবে আর কোন জায়গায় কন্ডিশনাল হবে। কথা ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। এইখানে একটা ফিগার দেওয়া আছে, এইটা দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে র্যান্ডম ভেরিয়েবল আছে কয়টা বলছি আমরা? 4টা। আচ্ছা, আমরা এখানে x1 বলছি তাই না? জি স্যার, x1। দেখা যাচ্ছে ভাই? একটু কথা বলো। এই দেখা যাচ্ছে তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। এখানে x1 মানে হচ্ছে x এর ভ্যালু যখন 0, সরি x এর ভ্যালু যখন 1, আর x0 মানে যখন x এর ভ্যালু 0। 0। সিমিলারলি y1 মানে হচ্ছে y এর ভ্যালু যখন 1, y0 মানে হচ্ছে যখন y এর ভ্যালু 0। এখন কি এটা বুঝতে পারছো যে মানে p of x1, p of y1, x1 এগুলির মানে কি? জি স্যার। আচ্ছা, আমাকে একজন বলো তো প্রথম প্রবাবিলিটিটা, এটা p of x1 এটা প্রায়র প্রবাবিলিটি না কন্ডিশনাল প্রবাবিলিটি? প্রায়র প্রবাবিলিটি। আচ্ছা, এই পরেরটা কন্ডিশনাল। কার কন্ডিশনাল প্রবাবিলিটি বলো দেখি এটা? স্যার p of x1 এর। নো, p of Y1 এর স্যার। y1 এর যখন x1 টা গিভেন। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই মানগুলি কিন্তু আমাদের আগে দেওয়া ছিল, আমরা একটু আগে দেখেছি, আমরা এই মানগুলি গিভেন, ঠিক আছে? উপরের মানগুলি গিভেন। তোমরা একটা জিনিস দেখছো, p of x1 সমান 0.60, p of x0 সমান তাহলে কত হবে বলো দেখি? স্যার একটা হচ্ছে ট্রু এর মান, একটা হচ্ছে ফলস এর মান। x1 যদি 0.60 হয়, x0 হবে 0.40। ভেরি গুড। তার মানে 1 থেকে বিয়োগ করছি আমরা, তাই তো? জি স্যার। আমরা কিন্তু শুরুর দিকে বলেছিলাম যে প্রবাবিলিটির যোগফল সমান 1, তাই না? জি স্যার। তাহলে আমরা এইখানে এই প্রথম ভ্যালুটা থেকে এইটা বের করলাম। আচ্ছা, আমাদের প্রথম ভেরিয়েবলটা কি ছিল আগের চিত্রে যদি দেখি?
প্রথম ভেরিয়েবলটা ছিল এক্স, পরেরটা ওয়াই, পরেরটা জেড, তারপরে ডব্লিউ। দেখো ওয়াই কি অ্যারো রিসিভ করে না? জি স্যার। তাহলে ওয়াই এর জন্য কি কন্ডিশনাল প্রবাবিলিটি বের করতে হবে না? জি স্যার, ওয়াই এর জন্য কন্ডিশনাল। এক্স এর জন্য? স্যার এক্স এর এক্স জন্য এর জন্য তো প্রায়র প্রবাবিলিটি। জেড এর জন্য? কন্ডিশনাল। কন্ডিশনাল। ডব্লিউ এর জন্য? কন্ডিশনাল। ভেরি গুড, কন্ডিশনাল স্যার। ওকে। তাহলে দেখো আমরা এখানে বের করলাম P of y0 given x1, এইটা সমান হচ্ছে 0.60। এটা কোত্থেকে বের করছি আমাকে বলো দেখি, কিভাবে বের করলাম? দেখো আমি আবার বলতেছি, আমাদের প্রথমটা হচ্ছে এক্স, পরেরটা হচ্ছে ওয়াই, তারপরেরটা জেড, তারপরে ডব্লিউ। ঠিক আছে, এইটা আমার দেওয়া আছে, এই ফিগারটা দেওয়া আছে, আর উপরের এই প্রবাবিলিটি সবগুলি দেওয়া আছে, নিচের গুলি কিন্তু আমরা বের করছি। আচ্ছা, এই যে x1 যেহেতু দেওয়া আছে, আমরা x1 দেওয়া থাকলে x0 বের করছি। এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি না? প্রবাবিলিটি অফ y given x1। জি স্যার। জি স্যার। তাহলে এইটার আরেকটা কি হইতে পারে? প্রবাবিলিটি অফ y0 given x1। জি স্যার। জি স্যার। সেটা কত হবে? 1 মাইনাস 0.40 না? জি স্যার। জি স্যার। তাহলে এটা 60 কিন্তু আমি পাইলাম। এইখানে এই একটা মান দেওয়া ছিল, কিন্তু এইখানে y1 এর পরিবর্তে y0 হতে পারে, তাহলে y0 হইলে এটা 0.60 হবে। এইখানে y1 দেওয়া আছে 0.3, y0 এর জন্য কত হবে? 0.7 হবে না? জি স্যার 0.7 হবে, 1 থেকে 0.3 মাইনাস করলে 0.7। আচ্ছা, এইবার দেখো এইখানে y1 ঠিক আছে, y1 টা দুই জায়গায় ফিক্স, একটা z1 হবে আর একটা z0 হবে না? হ্যাঁ স্যার। তাহলে z0 এর জন্য কি 0.75 হবে না? জি স্যার। এইখানে z0 এর জন্য 0.40 হবে না? হ্যাঁ স্যার। ওকে। সিমিলারলি এই চারটা বের করলাম, বের করা যাবে না এই দুইটা? জি স্যার 1 থেকে জাস্ট ওই দুটার ভ্যালুগুলো মাইনাস করলে নিচেগুলো পেয়ে যাব। আচ্ছা, আর আমরা ধরলাম যে y1 z1 w1 এই দুইটা আমাদের দেওয়া আছে। এই চারটা প্রায়র প্রবাবিলিটি, 6টা প্রায়র প্রবাবিলিটি দেওয়া আছে। 6টা প্রায়র প্রবাবিলিটি কেমনে বের করছি দেখো তো। P of y1 এই যে y1 টা কিভাবে বের করছি এটা দেখাচ্ছি।
summation of p of y1 x, এইটার মানে হচ্ছে p of y1 x1 যোগ p of y1 x0। এটা কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার, ওই যে নিচে জি, সূত্র স্যার। দেখছি। আচ্ছা, এখন দেখো আমরা কিন্তু এখানে কন্ডিশনাল প্রবাবিলিটি কিছু দেওয়া ছিল। x1 এর একটা প্রায়র প্রবাবিলিটি দেওয়া ছিল, x0 এর আরেকটা প্রায়র প্রবাবিলিটি আমি বের করলাম। আমাদের এই নোটটা কি দ্বিতীয় নোটটা y ছিল না? জি স্যার। তো y নোডের কিন্তু আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছি, কারণ সে আসলে রিসিভ করে তাই না, অ্যারো রিসিভ করে। সুতরাং তার কন্ডিশনাল প্রবাবিলিটি কিছু দেওয়া ছিল, সেইগুলিকে ব্যবহার করে বাকিগুলিকে বের করছি। কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝছি। আচ্ছা, এখন আমরা বলতেছি, আমরা বলেছিলাম যে বেজিয়ান ফর্মুলা ব্যবহার করতে গেলে আমরা দুইটা প্রবাবিলিটি ব্যবহার করছিলাম, একটু আগে দেখাইছিলাম না? জি স্যার, দুইটা প্রবাবিলিটির কথা বলছিলেন। একটা প্রবাবিলিটি ব্যবহার করছিলাম কন্ডিশন আর একটা প্রায়র, তাই না? জি স্যার। ওকে, কন্ডিশনালটা আমরা বের করতে পারলাম, কিন্তু প্রত্যেকটা নোডের প্রায়র কিন্তু আমরা বের করতে পারি নাই। প্রত্যেকটা নোডের প্রবাবিলিটি বের করছি আমরা, কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছি, কিন্তু প্রত্যেকটা নোডের প্রায়র কিন্তু বের করতে পারি নাই। তাহলে এই নোডটা হচ্ছে y, তাই না? এই নোডটা y না? কি কথা বলো না কেন? জি স্যার, সেকেন্ড নোটটা ওয়াই। তাহলে y নোডের প্রায়র প্রবাবিলিটি যদি বের করি, তাহলে y নোডের কি দুইটা ভ্যালু হইতে পারে না, y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 0? জি স্যার। আচ্ছা, যখন y নোডের প্রায়র প্রবাবিলিটি আমরা বের করব, তখন আমরা দেখব যে আসলে y নোড কার কাছ থেকে অ্যারো রিসিভ করে। x এর কাছ থেকে সে রিসিভ করে না? কে? জি স্যার, স্যার। ওয়াইটা তো এক্স এর উপর থেকে ডিপেন্ড করতেছে, ইরো মানে- রিসিভ করতেছে। হ্যাঁ, তাহলে x এর প্রায়র প্রবাবিলিটিটা এখানে ব্যবহার হবে তোমার y এর প্রায়র প্রবাবিলিটি বের করার জন্য। এখন দেখো x এর প্রায়র প্রবাবিলিটি কি দুইটা আছে না? একটা আছে x0, একটা x1 আছে না? জি স্যার। আচ্ছা, y এর জন্য কয়টা মান আছে আমাদের? আমি একটু এখানে দেখাই, এটা আসলে একটু আমার y সমান কি দুইটা মান আছে না আমার? জি স্যার, y1 আর y0। y এর একটা মান আছে 0 আর 1, আর x এর জন্য কিন্তু আমার দুইটা মান আছে, জি স্যার, 0, x0 আর x1। 1। কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা যখন
প্রবাবিলিটি অফ পি ওয়াই ওয়ান বলতেছি, ওয়াই ওয়ান মানে কি, ওয়াই এর মান 1 না? জি স্যার, y equal to 1। তার জন্য এক্স এর দুইটা জিনিসই আমার কনসিডার করতে হবে। এক্স এর দুইটা জিনিস কি, পি অফ x0 এইটা একবার কনসিডার করতে হবে, আরেকবার হচ্ছে পি অফ x1। x1। আচ্ছা, কথা ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এইটাকে মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, আমাদের কার প্রবাবিলিটি বের করতেছি, y1 এর। y1 এর। আর এখানে গিভেন প্রবাবিলিটি কি হবে বলো দেখি, এখানে একটা y1 পি y1 গিভেন x0। জি স্যার। কেন এখানে x0 তে গুণ করলাম, কেন x0 নিলাম, কারণ প্রায়র প্রবাবিলিটি নিছি আমি x0। প্রায়র প্রবাবিলিটি নেওয়া মানে হচ্ছে ওইটা গিভেন, আসলে যেই প্রায়র প্রবাবিলিটিটা নিচ্ছ সেটা গিভেন, তার সাথে মিলিয়ে তুমি একটা কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করবা। আমরা কার প্রবাবিলিটি বের করতে চাই, y1 এর, তাহলে y1 এর কন্ডিশনাল প্রবাবিলিটি বের করবা উইথ রেসপেক্ট টু x0। আর এখানে y1 এর কন্ডিশনাল প্রবাবিলিটি ব্যবহার করব কার রেসপেক্টে, কার প্রায়র প্রবাবিলিটি আছে এখানে, x1 না? x1 স্যার, x1। এই তাহলে আমরা এইভাবে এই যেই নোটগুলি আমরা একটু আগে কন্ডিশনাল প্রবাবিলিটি বের করছিলাম, তাদের প্রায়র প্রবাবিলিটিও আমাদের বের করতে হবে। তাহলে এইভাবে আমরা প্রায়র প্রবাবিলিটি বের করলাম, কথা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে পি ওয়াই ওয়ান বের করলাম, পি ওয়াই জিরো কি তার উল্টাটা হবে না? জি স্যার। হ্যাঁ, পি জেড ওয়ান 47 বের করলাম, এটা 53, পি ডব্লিউ 37 বের করলাম, এই যে 63। কথা বোঝা 1 এর গেছে? থেকে বিয়োগ দিলেই তো স্যার বাকিটা বের হয়ে যাবে যদি p1 বের করে ফেলি। ভেরি গুড। হ্যাঁ, ওকে, সবাই কি তাহলে কিছুটা বুঝতে পারছো মনে, তাই না? জি স্যার। জি স্যার, এটা বুঝছি। জি স্যার। জি স্যার। Given this information, we can answer any probabilistic query। মানে এই জিনিসগুলি যদি তুমি দেওয়া থাকে, দেখো প্রথমে আমার এইটা দেওয়া ছিল, এইটাকে ব্যবহার করে আমি এই সবগুলি বের করছি। এখন আমরা বলতেছি এইরকম সবগুলি প্রবাবিলিটি যদি আমাদের কাছে থাকে, তাহলে যে কোনো কোয়েরি আসুক না কেন আমরা আসলে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, আমাকে একজন একটু বলো তো, probability of Z1 given x1, এটার মানে কি হবে?
কে বলতে পারবে? এখানে একটা প্রবাবিলিটি, প্রায়র প্রবাবিলিটি কার হবে এটা একটু বলো দেখি। স্যার দেখা জেড এরটা হবে। কে বলছো এটা কথা? স্যার আফসানা খানম জেরিন। আফসানা খানম জেরিন, তাহলে তো খুব বিপজ্জনক কথা বললা। স্যার এখানে প্রায়র প্রবাবিলিটি তো x1 এর হবে, কারণ x তো প্রায়র ছিল। না, এক্সপায়ার্ড ছিল সেটার জন্য না। স্যার Z1 হবে না স্যার? এটা কি কন্ডিশনাল প্রবাবিলিটি না? এটা তো বুঝছো। জি স্যার, এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, এক্স এর জি স্যার, এটা সাপেক্ষে বুঝতে ওয়াই পেরেছি। জেড এরটা বলবো। তো এইখানে কোনটা গিভেন, x1 গিভেন না z1 গিভেন? x1 টা স্যার গিভেন। স্যার x1 X1 given স্যার। তাহলে তো প্রায়র প্রবাবিলিটি হবে x1 এর। জি স্যার। এই কথা কি বুঝাইতে পারলাম? জি স্যার, এবার বুঝতে পারছি। আহ, এইগুলি আমাদের আগের ক্লাসগুলিতে ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা ব্যবহার করে আমাদের বের করতে হবে। কি দেওয়া আছে এখানে? বেইজের ফর্মুলা কি? কন্ডিশনাল প্রবাবিলিটি বের করার ফর্মুলা কি? এর সাথে গুণ করতে হবে হচ্ছে কে বলতে পারবে বেস ফর্মুলা? স্যার ওই যে পি অফ যে এম গিভেন এস, ওইটার ফর্মুলাটা স্যার। বেইজের থিওরি, বেইজ থিওরি। আমার মনে হয় যে তোমরা একটু পড়াশোনা কম করছো। আমি যদিও বলতেছি যে এইটা একটু কিন্তু তোমাদের জন্য ডিফিকাল্ট হবে যদি তুমি আসলে কনসেন্ট্রেট না করো। হ্যাঁ, তাহলে তো আমি তো আসলে আগাইতে পারবো না। স্যার ফর্মুলাটা হচ্ছিল স্যার ওই যে পি অফ এস গিভেন এম ইনটু পি অফ এম ডিভাইডেড বাই পি অফ এস, এরকম ছিল না স্যার? আমরা বের করতে চাইছিলাম কি z1 x1, তাই না? জি স্যার। দেখো z1 x1 সমান হচ্ছে z1 y1 x1 p of y1 x1 plus p of z1 y0 x1 p of y0 x1। এইটার মানে হচ্ছে z1 y1 into y1 x1 plus z1 y0 into y0 x1। এই এখন দেখো এই সবগুলি মান তোমার ওইখানে দেওয়া আছে, যে মানগুলি আমরা বের করলাম এখানে সবগুলি মান দেওয়া আছে। দেখো z1 y1 আছে না, এই যে z1 y1 আছে, y1 x1 আছে, z1 y0 আছে, তারপরে y0 x1 আছে। স্যার আমরা মানে আরেকটা ফর্মুলা পড়ছিলাম না, পি z1 x1 এর মানটা বের করতে হলে আমাদের তো যে এখন আমি থিওরিটা ছিল। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে অনুরোধ করব, তোমরা আজকে যেই পর্যন্ত পড়ানো হইলো তোমাদের এখন আসলে একটু রিক্যাপ করার জন্য তোমার একদম প্রথম থেকে বেজিয়ানের থিওরিগুলি দেখে আইসা দেখতে হবে, কারণ আমি যদি বারবার করে পিছনের স্লাইডে যাই আসলে আমি অগ্রসর হইতে পারবো না। হ্যাঁ, তো যদি তোমরা দেখার পরে দেখো যে এই পর্যন্ত দেখার পরে দেখো যে তোমাদের কোনো জায়গাতে কোনো কনফিউশন আছে, আমরা ঠিক ওই অংশটাকে আমরা রিভিজিট করব।
বুঝতে পারছো? স্যার মানে প্রশ্নটা হচ্ছে যে এই প্রবাবিলিটিটা বের করার জন্য আমরা তো আরেকটা ফর্মুলাও মানে পড়ছিলাম, আসলে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব এটা যদি আচ্ছা, clear কোন হয়। কোন ফর্মুলাটা ব্যবহার করবা এটা নির্ভর করবে কোন কোন মানগুলি তোমার দেওয়া আছে। কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। বীজগণিতের অঙ্ক দেখো না, ফর্মুলা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা দিয়ে যদি তুমি মান বের করতে চাও, এ বির প্রত্যেকটার কিন্তু আলাদা মান জানা থাকতে হবে। জি স্যার। কারণ তোমাদেরকে আমি একটা নতুন স্লাইড এড করি, ইনসার্ট নিউ। নিউ স্লাইড। যেমন ধরো দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব, এটা সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা দেওয়া আছে না? আরেকটা কিন্তু ফর্মুলা আছে এ কিউব প্লাস বি কিউব সমান হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন বলো দুইটা ফর্মুলার কোনটা তুমি কখন ব্যবহার করবা? উপরেরটা ব্যবহার করতে গেলে এ বি এর আলাদা মান তোমার জানা থাকতে হবে, কারণ এ বি এর আলাদা মান জানা না থাকলে তুমি এ স্কোয়ার বি স্কোয়ার বের করতে পারবে না। পারবা? না স্যার, সম্ভব না না। স্যার। আমাদের মনে করে দেওয়া আছে এ প্লাস বি সমান হচ্ছে 7, আর দেওয়া আছে মনে করো এ বি সমান -3। তাহলে দেখো, সবাই একটু বন্ধ রাখো ভাই তোমার মাইকটা। এই ফর্মুলা যদি বসাও এ বির মান আছে, এ প্লাস বি আছে, কিন্তু এ স্কোয়ার বি স্কোয়ার কোথেকে বের করবা? বের করতে পারবা? না স্যার। কিন্তু এইখানে যদি বসাও দেখো এ বির মান আছে, এ প্লাস বি আছে, এ বি আছে, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করা যাবে। তাহলে তোমার কাছে যেই প্রবাবিলিটিগুলো তুমি বের করলা, এই প্রবাবিলিটি বের করার পরে তোমাকে দেখতে হবে যে তুমি কোন ফর্মুলা দিয়ে তুমি আসলে কাজটা করতে পারবা। আমি কি তোমাদের বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। না স্যার, ও যে সূত্রটা বলছিল স্যার আমাদের একেবারে বেলজিয়ামের বেস্ট সূত্রটা বলছিল, এখানে ওই মানগুলো স্যার আমাদের বক্সের মধ্যে দেওয়া ছিল আর কি। ঠিক আছে, ওকে। স্যার আমরা কি ওই সূত্রটা ইউজ করতে পারবো নাকি সেটা হচ্ছে কোশ্চেন স্যার। ওইটা পারবা না, কারণ হচ্ছে ওইখানে যে মান আছে ওই মানের অনেকগুলো এখানে নাই। আচ্ছা স্যার। সূত্র কিন্তু কারেক্ট, আমি তোমারে দেখালাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র দুইটাই কারেক্ট, কোনোটা ভুল নাই। কিন্তু এখন তোমার কাছে মান আছে কি, সেইটার উপর নির্ভর করবে তুমি কোন সূত্রটা ব্যবহার করবা। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে দেখো, আমরা একটু আগে যেটা বের করছিলাম, এইটা দিয়ে আমরা দেখছি যে সব ধরনের প্রবাবিলিটি আমরা অ্যান্সার করতে পারবো। P of W0 X1, P of Z1 W1,
এইটা দেখো পিওর বেজিয়ানের ফর্মুলা অ্যাপ্লাই করছি কিন্তু এখানে। তার মানে এইটা একটা সূত্র, এইটা একটা সূত্র বের করার। এখন কোনটা তুমি ব্যবহার করবা সেটা নির্ভর করবে, এই দুইটা সূত্রের ভিতরে কোনটা ব্যবহার করবা সেটা নির্ভর করবে হচ্ছে তোমার কি কি মান দেওয়া আছে। কথা ক্লিয়ার? আমার মনে হয় আজকে আমরা এখানেই রাখতে পারি। অনেক গুরু গম্ভীর আলোচনা করলাম আমরা, তো এইগুলি একটু রেকর্ডিং গুলি আমরা শুনি। হ্যাঁ, রেকর্ডিং করে শুনে আমরা নেক্সট ক্লাসে আবার যখন আসব আমরা যাতে প্রবাবিলিটির ক্ষেত্রে আর কোনো ইয়া না থাকে। তাহলে আজকের ক্লাসটা যদি আমি রিক্যাপ করি তাহলে আমরা দেখব যে নতুন যে জিনিসটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে এই আমাদের পেজিয়ান বিলিফ নেটওয়ার্কের ইয়ে দেখো, বেজিয়ান নেটওয়ার্কে আমরা বলেছিলাম যে প্রায়র প্রবাবিলিটি কার হবে শুধুমাত্র রুট নোডের, আর নন রুট নোডের আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি গুলি given their parents for all possible combination সেগুলি বের করব। তাহলে এইটার জন্য আমরা এরকম একটা ফিগার দেখেছিলাম। এই ফিগারের ভিতরে আমরা বলেছিলাম যে কার প্রায়র প্রবাবিলিটি আছে, কার কন্ডিশনাল প্রবাবিলিটি হবে সেটা একটু দেখার জন্য। তো প্রথমে আমরা বলেছিলাম এস কোনো ইয়া রিসিভ করে না, এরো রিসিভ করে না, তাহলে এস এর কোনো সময় কন্ডিশনাল প্রবাবিলিটি হবে না। কথা ক্লিয়ার? জি স্যার। এইচ এরো রিসিভ করে, সুতরাং এইচ এর কন্ডিশনাল প্রবাবিলিটি হবে, এইচ এর প্রায়র প্রবাবিলিটি হবে যেটা আমরা একটু আগে বের করে দেখাইলাম, কিন্তু কন্ডিশনাল মাস্ট, কন্ডিশনাল হবেই, প্রায়রও হবে। সি এর কন্ডিশনাল হবে, প্রায়র হবে, সি ওয়ান এরও কন্ডিশনাল হবে, প্রায়র হবে। তাহলে আমাদের প্রবলেমের ভিতরে কিছু প্রবাবিলিটি দেওয়া থাকবে, বাকি সব ধরনের প্রবাবিলিটি আমাদের এই আমাদের যে বেজিয়ানের যে থিওরি আছে থিওরি এগুলি দেখে আমাদের ইয়ে করতে হবে। তোমাদের মনে সবচেয়ে ভালো হবে একটা কাগজের ভিতরে যদি প্রবাবিলিটির থিওরিগুলি সূত্রগুলি লেখা রাখো আর ওই সূত্রগুলি সামনে রেখে স্লাইডটা দেখো, ঠিক আছে? তো জি স্যার। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। রুস্মিতা আমাকে ইয়া দিতে হবে কিন্তু অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? জি স্যার, আমি ক্লাস শেষ করে আপনাকে মেইল করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ।